তো আজকে আমরা দেখব কিভাবে প্রেসি লিখতে হয়। এটা ক্লাস 2 প্রেসির, এর আগে আমরা একটা ক্লাস করেছি। তো আজকের ক্লাসে দুটো প্রেসি রয়েছে, এই প্রেসি দুটোকে আমাদের সামারি করতে হবে। দুটো প্যাসেজ রয়েছে, এই প্যাসেজগুলোকে আমাদের প্রেসি অর্থাৎ সামারি করতে হবে। এবং শুধু তাই নয়, আফটার রাইটিং দ্যাট প্রেসি উই হ্যাভ টু গিভ সুইটেবল টাইটেল অফ দ্যাট, কারণ প্রেসির কিন্তু একটা টাইটেল দরকার, তো সেই সুইটেবল টাইটেল আমাদের দিতে হবে। তাহলে দেখো, প্রথম যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এর আগের দিন প্রেসি কীভাবে লিখতে হয় তার বেসিক নিয়মগুলো ডিসকাস করেছি তোমাদের সাথে। তো সেক্ষেত্রে সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। সেই বেসিক নিয়মে আমি আজকে আর আসছি না। যারা বেসিক নিয়ম যদি কেউ না জেনে থাকো, লাস্ট ক্লাসের যে ভিডিও আছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। তো আজকের ক্লাসে যে টপিকটা রয়েছে, প্রথম টপিকটা এখানে বলছে, ফ্রম টাইম ইমেমোরিয়াল দ্য উইক হ্যাভ অলওয়েজ সাফার্ড অ্যাট দ্য হ্যান্ডস অফ দ্য স্ট্রং। অর্থাৎ বহুত দিন ধরে, এবং সেই সময়টা ফ্রম দ্য টাইম ইমেমোরিয়াল মানে হুইচ ইজ বিয়ন্ড আওয়ার মেমোরি, ইভেন উই ডোন্ট নো দ্যাট, সেই সময় ধরে যে উইক যারা দুর্বল নিপীড়িত, তারা সবসময় কি হয়েছে না, যারা ক্ষমতাশালী ব্যক্তি তাদের দ্বারা নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে। Their pleas for justice and equality have been ignored time and again because of ruling principle in the world since the dawn of the history. তাহলে তারা ন্যায় চেয়ে ন্যায় পায়নি, তারা ন্যায়ের চেয়ে প্রত্যাখ্যিত হয়েছে। তো their pleas for justice and equality have been ignored time and again because the ruling principle of the world since the dawn of the history. Since the dawn of the history মানে একদম ইতিহাসের শুরু থেকে। Since the dawn of the history has been might is right, মানে যার ক্ষমতা আছে ক্ষমতাই শেষ কথা, জোর যার মুলুকতার, যেরকম বলা যায়। This is being followed in the world of today also, where the have-nots are always at the mercy of the haves. Have not মানে যাদের কাছে নেই টাকা পয়সা, have nots মানে এটা একটা idiomatic use. The have-nots are always at the mercy of the haves মানে গরিবরা সবসময়, যারা বড় লোক, তাদের ক্ষমার পাত্র হয়ে থাকে। The underdeveloped and developing countries look askance at the highly developed and industrialized countries. তাহলে দেখো, the underdeveloped and developing countries look askance at the highly developed and industrialized countries মানে তারা সবসময় তাদের মুখাপেক্ষী হয়ে থাকে। যারা গরিব দেশ বা উন্নয়নশীল দেশ, তারা সবসময় যারা ধনী দেশ তাদের মুখাপেক্ষী হয়ে থাকে। যেমন তুমি দেখো, পাকিস্তান সবসময় চায়নার দিকে তাকিয়ে আছে। ভারতবর্ষ যেমন আমেরিকার প্রতি এখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। সুতরাং ক্ষমতাশীল দেশগুলো তারা পুরো পৃথিবীর ওপর তাদের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। দ্য পুয়ার বিসিচ দ্য রিচ টু গিভ দেম ইকুয়াল অপরচুনিটিস। বিসিচ মানে কি? সবিনয়ে যাকে বলে অনুরোধ করা, মিনতি করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে দ্য পুয়ার বিসিচ দ্য রিচ টু গিভ দেম ইকুয়াল অপরচুনিটিস। The blacks suffer untold miseries and humiliations in South Africa simply because of their complexion. তাদের গায়ের রঙের জন্য তারা সেখানে দুর্দশার শিকার হচ্ছে। The weak are herded like sheep and used as tool in the hands of the strong to serve the latter ends, whether it be in politics, economics, warfare or social transactions. তাহলে দ্য উইক, যারা দুর্বল ব্যক্তি, তাদেরকে বন্য পশুর মতো ট্রিট করা হচ্ছে। হার্ডেড লাইক শিপ মানে ভেড়ার মতো একসাথে রাখা হচ্ছে। ইউজ অ্যাজ এ টুল ইন দ্য হ্যান্ডস অফ স্ট্রং টু সার্ভ দ্য ল্যাটার মানে ধনী মানুষরা তাদেরকে যন্ত্র হিসাবে ব্যবহার করছে তাদের সেবা যত্নের জন্য। টু সার্ভ দ্য ল্যাটার এন্ডস, ওয়েদার ইট বি ইন পলিটিক্স, ইকোনমিক্স, ওয়ারফেয়ার অর সোশ্যাল ট্রানজাকশন। The adage that meek shall inherit the earth is still a far cry in the advanced world of today because it still belongs to the strong and the mighty. তাহলে অ্যাডেক মানে কি? প্রবার্ব একটা।
মানে প্রচলিত শব্দ। দ্য অ্যাডেক দ্যাট দ্য মিক শ্যাল ইনহেরিট দ্য আর্থ is still a far cry in the advanced world of today because it will belongs to the strong and the mighty. অর্থাৎ যারা দুর্বল মানুষ তারা পৃথিবীকে নিজের মতো করে পাওয়ার চেষ্টা করছে, ইজ দ্য ফার ক্রাই, মানে সেটা মনে হচ্ছে দেখে যে অসম্ভব। ইন দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড অফ টুডে বিকজ ইট স্টিল বিলংস টু দ্য স্ট্রং অ্যান্ড মাইটি, এবং পৃথিবীর আধিপত্য সবসময় এখানে যারা ধনী ব্যক্তি ক্ষমতাশালী তাদের হাতে রয়েছে। দ্য টু সুপার পাওয়ার্স রাশিয়া অ্যান্ড আমেরিকা আর কিপিং দ্য ওয়ার্ল্ড অন দ্য এজ অফ precipice by their warlike postures and nuclear armament. তাহলে দেখো এই যে অন দ্য এজ অফ প্রেসিপিস বলছে, এর মানে হচ্ছে অন দ্য ভার্জ অফ রুইন, মানে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। টু সুপার পাওয়ার রাশিয়া আমেরিকা আর কিপিং দ্য ওয়ার্ল্ড অন দ্য এজ অফ প্রেসিপিস বাই দেয়ার ওয়ারলাইক পশ্চার্স, মানে অন দ্য ভার্জ অফ রুইন যাকে বলা হয়, ওয়ারলাইক পশ্চার্স অ্যান্ড নিউক্লিয়ার armament. The Big Five have the power of veto in the United Nations to turn down any resolution supported by the majority of the weak or the third world countries. Big Five মানে জানো যারা ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, তারা অন্যান্য দেশগুলোর যে রেজলিউশন যে ন্যায় চাইছে সেটাকে টার্ন ডাউন করে দিচ্ছে, তাদের সে ক্ষমতা রয়েছে। দ্য উইক অলওয়েজ গো টু দ্য ওয়াল, যারা দুর্বল তারা সবসময় ফেল করছে, পরাজিত হচ্ছে। গো টু দ্য ওয়াল মানে টু ফেল, টু বি ডিফিটেড। তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজ, এবং এটাকে আমাদের কি করতে হবে, সংক্ষিপ্তাকার করতে হবে। তাহলে আমি যেটা প্রথম বলেছিলাম, তোমাদের এই প্যাসেজটা পড়ে তোমাকে আগে প্যাসেজের মুখ্য বিষয়টাকে আইডেন্টিফাই করতে হবে। প্যাসেজের মুখ্য বিষয়টা কি, কার ওপর বেস করে এই প্যাসেজটা লেখা হয়েছে, আগে তোমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে লেখা হয়েছে কার উপর বেস করে, লেখা হয়েছে তুমি দুটো অ্যাঙ্গেল দিয়ে দেখতে পারো। একটা হচ্ছে গরিবের দুর্দশা, যারা দুর্বল প্রকৃতির মানুষ, দুর্বল প্রকৃতির দেশ, তাদের দুর্দশা। আর অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে যারা ক্ষমতাশীল মানুষ, তাদের ক্ষমতার পরিচয়, এর ওপর বেস করে লেখা হয়েছে। তাহলে দেখো আমরা যেহেতু প্রেসি রাইটিং করছি, এবং প্রেসির যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে আমাদের মোটামুটি 1/3 করতে হবে, মোটামুটি আমাদের 1/3 করতে হবে। অর্থাৎ এখানে টোটাল যা শব্দ রয়েছে তার 1/3 আমাদের লিখতে হবে। এটা পড়ে মোটামুটি যা মনে হচ্ছে এই 250টার মতো শব্দ এখানে রয়েছে, কিছু কম বেশি হতে পারে, 250টার মতো ধরো শব্দ রয়েছে। তো মোটামুটি আমাদের তার হাফ যদি আমরা করি 80 থেকে 90টা শব্দের মধ্যে লিখতে হবে 1/3 করে। তাহলে দেখো আমরা কোথা থেকে স্টার্ট করব। আমি আগেই তোমাদের বলেছিলাম যে পুরো প্যাসেজটা পড়বে, পড়ে নিজের ভাষায় লিখবে। কখনোই তোমাকে ওখান থেকে লাইন তুলে তুলে নিতে হবে না। অনেকে আছে কী করে যে প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট লাইনগুলোকে তুলে লিখে দেয়। ইউ ডোন্ট নিড টু লুক ফর ইম্পর্টেন্ট লাইনস ফ্রম দ্য প্যাসেজ, এরকম করার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট প্যাসেজটাকে পড়ে তার যে ন্যারেটিভস, যে তুমি নির্যাসটা পেলে সারাংশ, সেটাকে নিজের মতো করে লেখো। তাহলে এখানে দেখো যেখান থেকে সূত্রপাত হয়েছে একটা ঐতিহাসিক সময় থেকে, মানে ইতিহাস থেকে টেনে বলছে যে টাইম ইমমেমোরিয়াল, মানে অনেক আগে থেকেই, মানে ইতিহাস সাক্ষী আছে যে দরিদ্র মানুষেরা ধনী ব্যক্তির দ্বারা নির্যাতিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, যে ইতিহাস সাক্ষী আছে, হিস্ট্রি শোজ দ্যাট, আমরা বলতে পারি এটাকে ধরো বললাম হিস্ট্রি shows that কি দেখায়, যারা দরিদ্র মানুষ, দ্য উইক মানে উইক পিপল, ঠিক আছে। উইক বা পোরের আগে দা বসালে আমরা ধনী বা গরিব ব্যক্তিকে বোঝাই। দ্য উইক হ্যাভ অলওয়েজ বিন এক্সপ্লয়েটেড, দ্য উইক হ্যাভ always been exploited
দ্য উইক হ্যাভ অলওয়েজ বিন এক্সপ্লয়েটেড বাই দ্য স্ট্রং, by the strong, by the strong since time immemorial, since time immemorial, এই ফ্রেজটা আমি নিলাম, মানে ইতিহাস সাক্ষী রয়েছে, ইমমেমোরিয়াল। এবার দেখো আজকের দিনে দাঁড়িয়েও এই জিনিসটা চলছে, এবং এই জিনিসটা কি, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্রেজ রয়েছে দেখো, মাইট ইজ রাইট, মানে জোর যার মুলুক তার, মানে যার ক্ষমতা, ক্ষমতাই শেষ কথা। তাহলে এটা আজকের দিনেও কিন্তু সত্যি। তাহলে আমরা বলতে পারি মাইট ইজ রাইট, might is right, might is right holds true even today, holds true even today। এবার দেখো, এবার বাকি যে জিনিসগুলো আমরা পড়লাম সেখান থেকে কি বুঝতে পারছি, ক্ষমতাশীল যারা তারা ক্ষমতাহীন মানুষের ওপর নির্যাতন করে, এটা শুধুমাত্র মানুষের জন্য যে তা নয়, এটা দেশের জন্য, জাতির জন্য হতে পারে। তাহলে আমরা বলতে পারি, তাহলে নেক্সট দেখো, দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য উইক অ্যান্ড পুয়ার, দ্য exploitation the exploitation of the weak and poor, of the weak and poor। এবার দেখো কার কার ক্ষেত্রে বলছে, ব্যাপারগুলো আমরা দেখে নিই। যে এখানে কার কার ক্ষেত্রে বলছে দেখো, এখানে বলছে হ্যাভ নটস, হ্যাভ, তারপর ডেভেলপিং কান্ট্রিজ, তারপর ব্ল্যাক সাফার, মানে কারা কারা সাফার করছে, ঠিক আছে, উইক আর লাইক, ঠিক আছে। এবার পলিটিক্স, ইকোনমিক্স, সব দিক থেকে, তাহলে এই জিনিসগুলো আমাদের বলতে হবে। এক্সপ্লয়টেশন অফ দ্য উইক অ্যান্ড পুয়ার, এবার তারা কি কি হতে পারে, বি ইট এ পার্সন, be it a person, comma class, be it a person, comma class, or a nation, or a nation, nation by the rich and the strong, by the rich, by the rich and the strong, by the rich and the strong, তাদের নিজস্ব স্বার্থ চারিতার্থ করার জন্য, ফর দেয়ার ওন সেলফিশ এন্ডস, ফর দেয়ার ওন সেলফিশ এন্ডস, মানে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা অন্যকে এক্সপ্লয়েট করে। দেখো, দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য উইক অ্যান্ড পুয়ার, বি ইট এ পার্সন, ক্লাস, অর এ নেশন, বাই দ্য রিচ অ্যান্ড দ্য স্ট্রং, ফর দেয়ার ওন সেলফিশ এন্ডস। তা এক্সপ্লয়েট করছে বেসিক্যালি। এবার দেখো লাস্টের দিকে বলছে যে এই যে সুপার পাওয়ার, এই ব্যাপারটা আমাদের বলতে হবে। আমি তোমাদের আগে বলেছিলাম কোনো উক্তি বা কোনো কারুর এক্সাম্পল সে না লিখলেও চলবে। এই যে অ্যাডেক বলছে দ্য মিক ইনহেরিট, সব না লিখলেও চলবে। টু সুপার পাওয়ার, রাশিয়া আমেরিকা, সঙ্গে 5 বিগ পাওয়ার্স। তাহলে আমরা বলতে পারি দ্য ওয়ার্ল্ড ইজ ভার্চুয়ালি ডোমিনেটেড বাই,
তাহলে আমরা বলতে পারি এখানে বলছে টু সুপার পাওয়ার্স রাশিয়া আমেরিকা আর কিপিং দ্য ওয়ার্ল্ড অন দ্য এজ অফ precipice by their warlike postures and nuclear armament. The five big have the power of veto in the United Nations to turn down any resolution supported by the majority of the weak or the third world countries. তাহলে এটাকে আমরা একসাথে বলতে পারি যে the world is virtually dominated by, মানে এটা ইনডাইরেক্টলি ডোমিনেটেড হচ্ছে। The world is virtually dominated by, the world is virtually dominated by the big five, the big five countries এবার এই পাঁচজনের মধ্যে আমেরিকা আর রাশিয়া তো অলরেডি রয়েছে, এই জন্য আলাদা করে আর দিলাম না। দ্য বিগ ফাইভ কান্ট্রিজ হু সাপ্রেস, সো দ্য ওয়ার্ল্ড ইজ ভার্চুয়ালি ডোমিনেটেড বাই দ্য বিগ ফাইভ কান্ট্রিজ। এবার এরা কি করে, হু অন্য দেশগুলোকে সাপ্রেস করে, হু সাপ্রেস, who suppress attempts of the third world, মানে যারা পিছিয়ে পড়া দেশ তাদেরকে যদি আমরা বলি of third world to improve their plight, PLIGHT, plight মানে কি দুর্দশা। আর লাস্টে দেখো বলছে দ্য উইক অলওয়েজ গো টু দ্য ওয়াল, মানে গো টু দ্য ওয়াল তার মানে কি অলওয়েজ ডিফিটেড, যেটাকে আমরা বলি দ্য উইক অলওয়েজ গো টু দ্য ওয়াল মানে টু ফেল। তাহলে আমরা বলতে পারি দ্য কজ অফ দ্য উইক অ্যান্ড পুয়ার ইজ অলওয়েজ ডিফিটেড, the cause of the weak and the poor is always defeated, is always defeated. The cause of the weak and the poor is always defeated. তাহলে মেন পয়েন্টগুলোর উপর বেস করে আমরা লিখলাম। তাহলে এর সুইটেবল টাইটেল কি হতে পারে, এবার তোমাদের যখন পুরো প্রেসিটা তোমরা লিখলে তারপর একটা সুইটেবল টাইটেল দিতে হবে। হোয়াট মে বি দ্য টাইটেল আমি তোমাদের বলেছিলাম ছোট্টর মধ্যে দেবে, মাঝখানে কোনো রকম ভার্ব টার্ব না রাখলেও চলবে, কমপ্লিট সেন্টেন্স না হলেও চলবে। তাহলে আমরা এখানে দেখো এর টাইটেলটা এখানেই রয়েছে, মাইট ইজ রাইট, এটাও কিন্তু একটা টাইটেল হতে পারে। ক্ষমতাই শেষ কথা, জোর যার মুলুক তার, মাইট ইজ রাইট। তুমি যদি এই টাইটেলটা দাও দ্যাট উইল বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। সে মানুষের ক্ষেত্রে হতে পারে, দেশের ক্ষেত্রে হতে পারে, জাতির ক্ষেত্রে হতে পারে, তুমি যে কোনো দিতে পারো। বা তুমি এরকমও বলতে পারো দ্য লিমিটেশনস বা দ্য প্লাইট অফ দ্য পুয়ার, দ্য প্লাইট অফ দ্য উইক, তুমি বলতে পারো দ্য প্লাইট অফ দ্য উইক, সেটা তুমি টাইটেল হিসেবে দিতে পারো। তাহলে দেখো যখন আমরা এই প্রেসিটা করছি, আমরা যখন তুমি প্রথমে এটা করবে কি করবে, তুমি প্যাসেজটা প্রথমে পড়ে মেন যে লাইনগুলো, যে মেন লাইনের ওপর বেস করে প্যাসেজটা দাঁড়িয়ে আছে সেগুলোকে তুমি আগে আইডেন্টিফাই করো, করে এবার সেইগুলোকে নিজের মতো করে বানিয়ে লেখো। কামিং টু নেক্সট প্যাসেজ, দেখো এখানে আরেকটা প্যাসেজ রয়েছে যেটাকে আমাদের প্রেসি লিখতে হবে, কনভার্ট করতে হবে। এখানে বলছে of the many social evils in the country, the system of dowry is the worst.
তাহলে এখানে ডাউরি অর্থাৎ পণ প্রথার ব্যাপারে লিখছে। দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট হুইচ হ্যাজ বিন ইন ফোর্স সিন্স 1961 রিমেইনস ভার্চুয়ালি আ ডেড লেটার। হ্যাঁ, অবশ্যই ডেড লেটারই, কারণ নামেই ডাউরি প্রহিবিশন অ্যাক্ট রয়েছে, প্রহিবিশন অ্যাক্ট, কিন্তু তুমি যদি বিহার ইউপি এসব জায়গায় দেখো, সেখানে মানে ডাউরি ছড়াছড়ি, মানে ডাউরি কে কত দিচ্ছে তার মধ্যে দিয়ে নিজের ক্ষমতার প্রকাশ পাওয়া, এই ব্যাপারটা ওখানে চলে। বা ডাউরি কম নিলে নিজের ক্ষমতা চলে যাবে, নিজের প্রেস্টিজ চলে যাবে, এর ব্যাপারটাও চলে। ইফ ইউ এভার গো টু বিহার ইউ উইল সি দ্যাট যে কোনো একটা গভর্নমেন্ট সার্ভেন্ট যদি সরকারি চাকরি পায়, তার দাম মিনিমাম, একটা যদি গ্রুপ ডি লেভেলেও পায়, সেও 5 লাখ টাকা মিনিমাম ডাউরি নেয়। আর সেক্ষেত্রে সিজিএল কোয়ালিফাইড হলে সেক্ষেত্রে, বা আইবিপিএসপিও কোয়ালিফাইড হলে তার দাম তো 15 লাখ 20 লাখ চলে যায়। তো এইটাই প্রথা সেখানে চলে, এটা যদিও খুব বাজে একটা জিনিস, কিন্তু সেটা চলছে এখানে, তার ব্যাপারেই লিখছে এখানে। So this evil thrives on in all communities and in almost all strata of Indian society, irrespective of caste or creed. In many cases, affluent parents of girls themselves are responsible for the offer of high dowry. To them, IAS boys and professional people like doctors and engineers are worth securing at any price. This has been the sorrow of many parents who cannot fall in the line with the system. In many parts of the country, the form of dowry is practiced in various ugly shapes. Brides who do not bring the demanded dowry with them in marriage have to face marital strife, often leading to divorce. In some communities, the details about the quality and quantity of gold utensils, radios, tape recorders, furniture pieces, television sets, refrigerators, and cars are decided at the time of settlement of marriage. The sooner this evil is rooted out, the better will be for the country. But dowry is not at all the evil if it is taken in its true pursuit. There is nothing wrong if it is offered voluntarily. Even creeps in only when the bride's parents are to meet the exorbitant demands of the bridegroom and his parents. Legislation against dowry is full of loopholes. তাহলে দেখো এখানে যে কথাগুলো বলছে পণ প্রথার বিরুদ্ধে, এটা একটা নিউজ পেপারের আর্টিকেল থেকে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে দেখো এই প্যাসেজটার মানে তোমরা হয়তো বুঝতে পেরেছো। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, যেমন স্ট্রাটা মানে কি, কোনো একটা সোশ্যাল ক্লাসকে বোঝানো হচ্ছে। তারপর যেমন এখানে আরেকটা ওয়ার্ড দেখলাম ক্রিপসিন মানে এন্টার্স, বেসিক্যালি রুটেড আউট মানে রিমুভ করা। তাহলে এখানে কোন কোন লাইনের ওপর বেস করে আমরা লিখব? ফার্স্ট অফ অল আমরা বলতে পারি এটা একটা সোশ্যাল ইভিল, যে মেন ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোকে হাইলাইট করছি, সোশ্যাল ইভিল। নেক্সট আমরা কি পাচ্ছি, যে এখানে দ্য ইভিল থ্রাইভস অন ইন অল কমিউনিটিস ইন অলমোস্ট অল স্ট্রাটা অফ সোসাইটি। তো সোশ্যাল ইভিল মানেই সব জায়গায় ছড়িয়ে রয়েছে, ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড। In many cases, affluent parents of girls themselves are responsible to offer high dowry. তার মানে এখানে অ্যাফ্লুয়েন্ট প্যারেন্টস, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য। যারা বড়লোক বাবা মা, তারা তাদের মেয়েকে প্রচুর জিনিসপত্র দেয়, এবং সেইটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে বাকিরাও এক্সপেক্ট করে, যারা হয়তো অত বড় লোকের মেয়ে বিয়ে করছে না। সো অ্যাফ্লুয়েন্ট প্যারেন্টস অফ গার্লস themselves are responsible for the অফার অফ হাই ডাউরি। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং তার ফলে কী হচ্ছে, এবার এগুলো হচ্ছে এক্সাম্পল। টু দেম আইএস বয়েজ অ্যান্ড প্রফেশনালস আর পিপল লাইক ডক্টরস ইঞ্জিনিয়ার্স আর ওয়ার্ড সিকিউরিং এট এনি প্রাইস। তো এগুলো এক্সেপশন, তোমার এক্সাম্পল দেয়, না লিখলেও চলবে। আচ্ছা, দিস হ্যাজ বিন সরো অফ মেনি প্যারেন্টস হু ক্যান নট ফল ইন লাইন। তো ফল ইন লাইন মানে যারা সেই ব্যাপারের সাথে নিজেদেরকে সামঞ্জস্য রাখতে পারছে না, যাদের কাছে সেই ক্ষমতা নেই। এবার নেক্সট আমাদের দেখতে হবে এই ডাউরিটা অনেক সময় দেখো, দ্য ফর্ম অফ ডাউরি ইজ প্র্যাকটিস ইন ভ্যারিয়াস আগলি শেপস। ব্রাইডস ডু নট ব্রিং দ্য ডিমান্ডেড ডাউরি উইথ দ্য ম্যারেজ হ্যাভ টু ফেস ম্যারিটাল স্ট্রাইভ, এই যে ঘরের মধ্যে সাংসারিক কলহ, লিডিং টু ডিভোর্স, এগুলো আমাদের লিখতে হবে। এবার তারপরে তার কী এক্সাম্পল, কী ধরনের প্রবলেম হতে পারে, যারা ধরো সোনা দানা ঠিক মতো নিয়ে আসেনি, এবং বা সোনা দানা যখন কী দেওয়া হবে সেটা যখন বিয়ে হয় তখনই সেটেলমেন্ট হয়, এটা এক্সাম্পল একটা। The sooner this evil is rooted out, the better will be for the country. The dowry is not at all the evil if it is taken in its true spirit. There is nothing wrong if it is offered voluntarily.
তাহলে এই যে লাইনটা বলছে দেয়ার ইজ নাথিং লং ইফ ইট ইজ অফার্ড ভলেন্টিয়ারিলি, এখানেই তোমার লুপ হোলস। এই যে আইনটা বানিয়েছে, আইনে বলেছে ভলেন্টিয়ারি তুমি দিলে সেখানে কোনো ভুল নেই, কিন্তু যখন কোনো মেয়ের বাবা এক প্রকার বাধ্য হয়ে এত টাকা জিনিস দিচ্ছে, কিন্তু সে কি আর বিয়ের সময় বলবে আমি অনিচ্ছা সত্ত্বেও দিয়েছি? সে বলবে হ্যাঁ আমি নিজে থেকেই দিয়েছি, কিন্তু হয়তো দিতে তার অনেক কষ্ট হলো। তাহলে দ্য ইভিল ক্রিপস ইন অনলি when the bride's parents are to meet the exorbitant demands of the bridegroom and his parents। তাহলে এই যে সমস্যাটা, দ্য ইভিল মানে যেটা এই সমস্যাটা বা এই ক্ষতিকারক ব্যাপারটা, ক্রিপস ইন মানে এন্টার করে কখন? যখন ব্রাইডস মানে মেয়ের যে বাবা মা তারা ছেলের পক্ষের যে এক্সরবিটেন্ট ডিমান্ড সেটাকে পূরণ করার জন্য যখন প্রচুর খরচ করে এক্সরবিটেন্ট ডিমান্ড পূরণ করার জন্য। আর এর যে লেজিসলেশনটা রয়েছে সেখানে অনেক লুফুলস রয়েছে। তাহলে এই পয়েন্টের ওপর বেস করে আমাদের ছোট্ট করে এক সারাংশ লিখতে হবে। এটাতে পড়ে আমার যা মনে হলো মোটামুটি 250টার মতো ওয়ার্ড রয়েছে, ও 238 ওয়ার্ড লেখাই রয়েছে, তো আমাদের মোটামুটি 80 ওয়ার্ডের আশেপাশে লিখতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে লিখবো এটাকে। দেখো এখানে বলছে সোশ্যাল স্ট্রাটা। সোশ্যাল স্ট্রাটা মানে প্রত্যেক কমিউনিটির মধ্যেই এটা রয়েছে। তাহলে আমরা লিখতে পারি দ্য ইভিল অফ ডাউরি, যেহেতু ডাউরি নিয়ে আমরা লিখছি তো আমরা প্যাসেজটা স্টার্ট করতে পারি এরকমভাবে, দ্য ইভিল অফ ডাউরি is prevalent in all communities। তো সোশ্যাল স্ট্রাটাটাকে আমি আমার ভাষায় লিখছি কমিউনিটিস। এবার দেখো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট হুইচ হ্যাজ বিন ফোর্স সিন্স 1961 রিমেন্স ভার্চুয়ালি আ ডেড লেটার। রিমেন ভার্চুয়ালি আ ডেড লেটার মানে এটা ফেল করেছে। তাহলে আমরা বলতে পারি ডাউরি প্রহিবিশন অ্যাক্ট হ্যাজ ফেলড ইন চেকিং দিস ইভিল। দ্য Dowry Prohibition Act, the Dowry Prohibition Act, the Dowry Prohibition Act has failed. The Dowry Prohibition Act has failed in checking this evil। in checking this evil। এবার কাদের জন্য এটা হচ্ছে? বড়লোক বাবা মা যাদের, তাদের জন্য হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এবার এর জন্য কারা রেসপন্সিবল। দেখো এই যে অ্যাফ্লুয়েন্ট প্যারেন্টস অফ দ্য গার্লস আর রেসপন্সিবল। তাহলে আমরা এটাকে 2-3খানা সেন্টেন্স একসাথে মার্চ করে লিখছি। দেখো এই যে বলছে দ্য অ্যাফ্লুয়েন্ট প্যারেন্টস অফ দ্য গার্লস দেমসেলভস আর রেসপন্সিবল ফর দ্য অফার অফ হাই ডাউরি টু দেম মানে তাদের কাছে আইএস বয়েজ অ্যান্ড প্রফেশনালস লাইক ডক্টর ইঞ্জিনিয়ার আর ওয়ার্থ সিকিউরিং অ্যাট এনি প্রাইস। তো যে কোনো দামে তাদেরকে মানে সিকিউর করা উচিত তাদের সাথে বিয়ে দিয়ে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এটাকে একসাথে জয়েন করে যদি আমরা বলি রিচ প্যারেন্টস who are ready to offer lucrative dowry। lucrative মানে আকর্ষণীয়, lucrative dowry to secure কি সিকিওর করবে? টু সিকিওর IAS boys
comma doctors, comma engineers for their daughters, for their daughters are to a great extent, are to a great extent, are to a great extent responsible for this evil, are to a great extent responsible for this evil, responsible for this evil. তাহলে এবার নেক্সট আমরা দেখব যারা যে সমস্ত বাবা মারা দিতে পারে না ডাউরি, তাদের মেয়েরা সাফার করে। তাহলে আমরা বলতে পারি the daughter of the poor parents, the daughters of the poor parents are humiliated for not bringing sufficient dowry, are humiliated for not bringing, for not bringing sufficient dowry, for not bringing sufficient dowry। আচ্ছা, এবার লাস্টে আমরা এটাও লিখব যে যদি কেউ নিজের ইচ্ছা থেকে দেয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটাও লিখে দিই। তাহলে বলতে পারি, দেখো এখানে বলছে যে ডাউরি ইজ নট অ্যাট অল ইভিল ইফ ইট ইজ টেকেন ইন ট্রু পারসুইট, নাথিং রং ইফ ইট ইজ অফার্ড ভলেন্টিয়ার। তাহলে আমরা কী লিখতে পারি, দেয়ার ইজ নো হার্ম, এটাকে আমরা অন্যভাবে যদি লিখি, দেয়ার ইজ নো হার্ম if this system, if the dowry, if the dowry is practiced voluntarily, practiced voluntarily, voluntarily, and no demands are made, and no demands are made। আচ্ছা, এবার বলছে যে লেজিসলেশন এগেনস্ট ডাউরি ইজ ফুল অফ লুপহোলস। তো লেজিসলেশন মানে কি, ল। তাহলে আমরা বলতে পারি এটাকে অন্যভাবে, লস এগেনস্ট ডাউরি have failed to check the malady, to check the malady, malady মানে ডিজিজ। তাহলে আমাদের পুরোটা মোটামুটি এসে গেছে। তাহলে এবার এটাকে আমরা টাইটেল কি দেব, হোয়াট মে বি দ্য প্রপার টাইটেল। তো যেহেতু এটা একটা সোশ্যাল ইভিল নিয়ে বলা হচ্ছে, তাহলে টাইটেলে আমরা দিতে পারি ডাউরি এ সোশ্যাল ইভিল, বা আমরা বলতে পারি সোশ্যাল ম্যালাডি মানে সামাজিক অসুখ, বা আমরা এটাও বলতে পারি দ্য ইভিলস অফ ডাউরি, যেটা আমাদের সুবিধা। তাহলে প্রেসিতে আজকে আমরা এই দুটো করলাম, আমরা পরের দিন আবার নতুন প্রেসি করব। প্রেসিতে আজকে জন্য এত পর্যন্তই। থ্যাংক ইউ।